জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেব না, নাহিদ ইসলাম। বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই 111 হয়েছিল, তথ্যমন্ত্রী। বিকল্প জ্বালানি উৎস খুঁজতে সরকারকে জামায়াত আমিরের আহ্বান। আবেগী পোস্ট দিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা। বদরের চেতনায় স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে, সেলিম উদ্দিন। কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার। জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে প্রধানমন্ত্রীর আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনও টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেছেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। মুক্তিযুদ্ধের নামে, ৭ই মার্চের নামে, শেখ মুজিবের নামে, অন্য যে কোনো কিছুর নামে ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয় তাহলে সেটা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ৭ মার্চ ফরিদপুরের আম্বিকা ময়দানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নাই। ফ্যাসিস্টদের ও তাদের দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবেই। ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই খুনিদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এ পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে যারা ভুল লুণ্ঠিত করেছে সেই ফ্যাসিস্ট ও তাদের দোসররা গত ১৬ বছর ধরে শেখ মুজিবের নামে, ৭ই মার্চের নামে, মুক্তিযুদ্ধের নামে তাদের সব অপকর্ম, লুণ্ঠন, তাদের গণহত্যা, গুম, খুন সবকিছুকে বৈধতা দেওয়ার চেষ্টা করে গিয়েছে। এখনও আমরা একই প্রচেষ্টা দেখছি। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, এই ধরনের অপচেষ্টা করে কোনো লাভ হবে না। জোর করে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই প্রায় ২ দশক আগে ১১ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। শনিবার ৭ মার্চ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মৃতি সংসদের আলোচনা ও ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। ১-১১ পরবর্তী ক্ষমতায় আসা আওয়ামী লীগের প্রতি বিনা ভোট ও রাতের ভোটের কারণে জনগণ ক্ষুব্ধ ছিল বলে মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় একদল লোক নির্বাচনকে প্রলম্বিত করে অরাজনৈতিক সরকার রেখে দিতে উৎসাহিত করেছিল বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এই নিয়ে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা শুরুতে নির্বাচনের ব্যাপারে দ্বিধান্বিত থাকলেও লন্ডন সফরের পর নির্বাচনের রোড ম্যাপ দেন। সেই অনুযায়ী নির্বাচন হয়। তবে নিয়ম বহির্ভূতভাবে এই সরকার নানা ধরনের চুক্তি করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার ৭ই মার্চ রাত ৮টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির লিখেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে। ডাক্তার শফিকুর রহমান আরও লিখেছেন, এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয় সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্যের পর ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধা দেখিয়ে সিলেটের জামায়াত নেতা সালাহুদ্দিন মিরাজ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ইতোমধ্যেই মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামকে একটি চিঠি পাঠিয়ে তার উপর অর্পিত সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সালাহুদ্দিন মিরাজ তার রাজনৈতিক পথ চলার বর্ণনা তুলে ধরেছেন। তিনি জানান, ২০০৫ সালে সংগঠনের শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৩ সালে রুকুন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৪-২০১৭ পর্যন্ত ২৬ নং এবং ২০১৭-২০২২ পর্যন্ত ২৫ নং ওয়ার্ডের সেক্রেটারি এবং ২০২৩ সালে ২৫ নং ওয়ার্ড জামায়াতের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০২১-২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য এবং থানা যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন। ঐতিহাসিক বদর, শাহাদাত ও কোরআনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ সংবাদ। তিনি শনিবার ৭ মার্চ রাজধানীর একটি মিলনায়তনে উত্তরা পূর্ব থানা জামায়াত আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম, জামায়াত মনোনীত ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ৬ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ইফতার আয়োজনে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।